সাধু বাবা বলল, বিয়ে হয়েছে তোমার 4 বছর হয়েছে। তোমার স্বামী তোমার উদ্দেশ্য সফল করতে পারছে না। সেই দুঃখ, সেই কষ্ট তুমি কাউকে বলতেও পারছো না, যার ফলে এত বছর হয়েছে তোমার বিয়ে হয়েছে। তবুও তোমার শ্বশুর শাশুড়ি নাতি নাতনির মুখ দেখতে পারছে না, যার কারণে তোমাকে তোমার স্বামীর বাড়ির সবাই মানসিক যন্ত্রণা দিচ্ছে। আমি বললাম, জি সাধু বাবা, এখন আমাকে একটু ভালো করে চিকিৎসা করে দেন, যাতে আমার শ্বশুর শাশুড়ি নাতি নাতনির মুখ দেখতে পারে। তখন সাধু বাবা বলল, মা শিলা, তোমাকে যদি তোমার উদ্দেশ্য পূরণ করতে হয়, তাহলে আমার কাছ থেকে তোমাকে চিকিৎসা নিতে হবে, আর এর জন্য খরচ পড়বে প্রায় 1 লক্ষ টাকা মতো। অনেক দামি ঔষধ যা বিদেশ থেকে আমাকে আনতে হয়। আমি বললাম, সাধু বাবা, এত টাকা আমি কোথায় পাবা? সাধু বাবা একটু স্যাক্রিফাইস করেন না? তখন সাধু বাবা বলল, কিভাবে আমি তোমাকে স্যাক্রিফাইস করব? এই চিকিৎসা তো অনেক ব্যয়বহুল। তখন আমি বললাম, সাধু বাবা, এতটা তো আমার কাছে নাই, এখন আমি কি করব? তখন সাধু বাবা বলল, উপায় একটা আছে, তবে তুমি কি তা করবা? আমি বললাম, সাধু বাবা, আপনি বলুন, আমাকে কি করতে হবে? আপনি যা বলবেন আমি তাই করব। তারপর সাধু বাবা বলল, সত্যি তুমি কি আমার কথা মানবে? আমি বললাম, জি সাধু বাবা। তারপর সাধু বাবা আমাকে চিকিৎসার জন্য একটা রুমে নিয়ে গিয়ে আমার সাথে যা করল, তা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি পুরো গল্পটি শুনলে তোমরা অনেক মজা পাবে। তবে তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি শারমিন নাহার শিলা। আমার ডাক নাম শিলা। আমি বাংলাদেশের একজন মেয়ে। বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি যে গল্পটি বলবো, সেটি আমার বাস্তব জীবনের গল্প। হয়তো তোমরা অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্য। কিছু কিছু ঘটনা আছে যা অসম্ভব, তারপরেও পৃথিবীতে এরকম ধরনের ঘটনা ঘটে। অনেক সময় আমাদের সমাজে এমন কিছু ঘটনা ঘটে যা মানুষের চিন্তাধারার বাহিরে। বন্ধুরা, আমি একজন অতি সামান্য সাধারণ গড়ের মেয়ে। আমার বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। আমরা 2 ভাই 4 বোন। বাবা মা সহ আমাদের ফ্যামিলিতে মোট সংখ্যা ছিল 8 জন। আমার বাবা রিক্সা চালিয়ে যে টাকা আয় করত, তাতে আমাদের সংসার চলত না। খুব কষ্ট করে আমাদের চলতে হতো। আমাদের ভালো কোনো কাপড় চোপড় ছিল না। খাবার দাবারে আমরা অনেক কষ্ট করতাম। মাঝে মধ্যে আমাদের উপোসও থাকতে হতো। এত বড় ফ্যামিলি খরচ চালাতে আমার বাবা হিমশিম খেয়ে যেত। বন্ধুরা, তারপর আমার গ্রামের এক মুরব্বি, আমার বাবার বন্ধু, আমার বাবাকে পরামর্শ দিল, রাসু মিয়া, তোমার তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তোমার তো এত কষ্ট করতে হয় না। তুমি যদি ছেলে মেয়েদেরকে নিয়ে ঢাকায় চলে যাও, ছেলে মেয়েদেরকে গার্মেন্টসে চাকরিতে দাও, তাহলে তোমার প্রতি মাসে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম হবে। তুমি শুধু শুধু এখানে পড়ে থেকে কেন কষ্ট করছো? আর তোমার ছেলে মেয়েদের কি ভবিষ্যৎ নেই? তাছাড়া তোমার মেয়েরা বড় হয়ে যাচ্ছে, তাদেরকে বিয়ে দিতে হবে না। আর এইখানে তোমার যে ইনকাম, তাতে তো তোমার মেয়েদেরকে বিয়ে দিতে পারবে না। তুমি ছেলে মেয়েদেরকে নিয়ে ঢাকায় চলে যাও, দেখবা আল্লাহ তোমাকে অনেক দিবে। তারপর আমার বাবার বন্ধুর লিয়াকত চাচার কথা অনুযায়ী আমার বাবা আমাদের সকলকে নিয়ে ঢাকার গাজীপুরে চলে আসেন। আমরা সকলেই গাজীপুরে চলে আসি। গাজীপুরে এসে আমরা একটি বাসা ভাড়া নেই। অবশ্যই বাসা আমাদের এক আত্মীয়ের মাধ্যমে আগেই ভাড়া করা হয়েছিল। আমাদের অনেক আত্মীয় স্বজন আছে সেখানে। গাজীপুরে এসে আমার বাবা আমাদের ভাই বোন সবাইকে গার্মেন্টসের চাকরিতে জয়েন করিয়ে দেয়া। আমরাও নিয়মিত চাকরি করতে থাকি। প্রথম মাস আমরা বেতন পেয়ে সবাই খুশি। প্রথম মাসে আমাদের সবকিছু বাদ দিয়ে প্রায় 30,000 টাকা আমাদের হাতে থাকে। আমার বাবা মা সবাই খুশি, কারণ আমরা আমাদের ফ্যামিলিতে যে অভাব ছিল, সেই অভাব মনে হচ্ছে দূর হয়ে যাবে। পরিশ্রম করতে করতে একদিন আমরা বেশ কিছু টাকার মালিক হয়ে যাই, কারণ আমাদের পরিবারের সবাই ছিল উপার্জনকারী। আমাদের হাতে যখন বেশ কিছু টাকা হলো, তখন বাবা এই টাকা দিয়ে আমাদের গ্রামে একটি ঘর তৈরি করলেন।
মাঝে মধ্যে আমরা ঈদ বা অন্যান্য অনুষ্ঠানে বাড়িতে গিয়ে সেখানে কয়েকদিন থাকতাম। তারপর আবার আমাদের কর্মস্থলে চলে আসতাম। কিন্তু আমরা বেশিরভাগ সময় থাকতাম গাজীপুরে। সেখানে আমরা সকলে চাকরি করতাম। এইভাবে চাকরি করতে করতে বাবা একদিন হঠাৎ আমাকে বলল, মা শিলা, তুই বড় হয়েছিস, এখন আমার ইচ্ছা তোকে কোনো একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া। মারে, আমার উপর তো এটা ফরজ। এখন তুই কি বলিস? আর মা, তোমার যদি কোনো ছেলে পছন্দ থাকে তাহলে আমাকে বলতে পারো। আমি বললাম, না, আমার এরকম কিছু নাই বাবা, তোমরা যা ভালো মনে কর, যেখানে ভালো মনে কর সেখানে আমি রাজি। তারপর আব্বু চতুর্দিকে লোক লাগানো, ঘটক লাগানো, আমাদের গ্রামে এবং অন্য জায়গায়। অবশেষে আমার আব্বু আমাকে বিয়ে দেওয়ার জন্য একটি পাত্র খুঁজে পেল আমাদের গ্রামের পাশের গ্রামে। ছেলেটি আমার দেখে পছন্দ হলো। খুব হ্যান্ডসাম এবং সুস্বাস্থ্যের অধিকারী। প্রথম দেখাই আমার তাকে ভালো লেগে গেল। তারপর পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের যখন প্রথম রাত, আমি বসে রইলাম বাসর ঘরে। হঠাৎ রাত যখন 12টা বাজে, তখন তার উপস্থিতি আমি বুঝতে পারলাম। আমি তাকে সালাম দিলাম। তারপর সে আমার পাশে বসল। অর্থাৎ এক কথায় বাসর ঘরের যে সব আনুষ্ঠানিকতা করা হয় সে সম্পূর্ণই পালন করল। কিন্তু দুঃখের ব্যাপার হল, সে গায়ে গতরে সুস্বাস্থ্যের অধিকারী হলে কি হবে? সে ভেতরে ভেতরে অনেকটাই দুর্বল ছিল, যার কারণে তার সাথে সেদিন আমার তেমন বেশি কিছু হয় নাই। তাকে দেখে মনে হয় সে অনেক শক্তিশালী মহাপুরুষ হবে, কিন্তু তার ভেতরে ভেতরে যে এমন অবস্থা তা তো আমার জানা ছিল না। সবচেয়ে বড় কথা, এটা তো আমার প্রেমের বিয়ে না। আমি তো তাকে ভালো করে চিনি না। বাবা মার পছন্দেই আমি বিয়ে বসলাম। বাসর ঘরে স্বামীর এমন অবস্থা দেখে আমি রীতিমতো হতবাক হয়ে গেলাম। মনের ভেতরটা খারাপ হয়ে গেল প্রথম দিনেই। ভাবলাম প্রথম দিন যেহেতু, হয়তো তাই এরকম হয়েছে, হয়তো ইজি ফিল করছে, পরে ঠিক হয়ে যাবে। এই ভেবে আমি নিজেকে সান্ত্বনা দিলাম। পরের দিনেও সে আমার কাছে আসলো। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, মাত্র 2 মিনিটে সব শেষ হয়ে গেল। অনেক কষ্টে আমি আমার দিনগুলো পার করতে লাগলাম। এইভাবে প্রায় 1 মাস পার করলাম, কিন্তু তার কোনো পরিবর্তন নাই। কি করব তখন আমি কিছু বুঝতে পারতেছিলাম না। তারপর তাকে পরীক্ষা করানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তাতেও কোনো লাভ হলো না। এইভাবে আমার দিনগুলো চলতে লাগলো। কিন্তু মনের যে কষ্ট, দুঃখ, কাউকে বলার মতো সাহস পাচ্ছিলাম না। আর এই সকল বিষয় তো কাউকে বলাও যায় না। এভাবে চলতে লাগলো আমার দিন। বিয়ের প্রায় 3 বছর হয়ে গেল। আমার শাশুড়ি মা আমাকে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলতো। আর বলতো 4 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, এখনো নাতি নাতনির মুখ দেখতে পারি নাই। কি দুর্ভাগা আমি! শাশুড়ি মার মুখে এরকম ধরনের কথা শুনে আমার মনের ভেতরটা হু হু করে কেঁদে উঠত। শাশুড়ি মাকে তো আর বলতে পারি না যে সমস্যাটা আমার না, সমস্যাটা আপনার ছেলের। মা, আপনি নাতি নাতনির আশা করবেন কিভাবে? আপনার ছেলে তো একেবারেই দেশ। তারপরেও স্বামীকে সুস্থ করে তোলার জন্য, স্বামীর কাছ থেকে ভালো কিছু পাওয়ার জন্য আবার আমি আমার স্বামীকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার ভালো করে পরীক্ষা করল। পরীক্ষা করার পর আমাকে বলল, দেখুন, আপনার কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে আপনার স্বামীর। তারপরেও আমি আপনার স্বামীকে কিছু ওষুধ লিখে দিচ্ছি। ওই ওষুধগুলো আপনার স্বামীকে খাওয়াবেন, কাজ হয়েও যেতে পারে। ওষুধগুলো এনে আমি আমার স্বামীকে খাওয়ালাম। ওষুধগুলো আমি আমার স্বামীকে 1 মাস খাওয়ানোর পর তার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পেলাম না। সেই আগের মতই অবস্থা। মোট কথা, অনেক কবিরাজ, অনেক ডাক্তার দেখালাম তাকে, কিন্তু কোনো কাজ হলো না। আর এদিকে আমার শ্বশুর, আমার শাশুড়ি মা নাতি নাতনির মুখ দেখার জন্য পাগল হয়ে গেল। আমাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গালিগালাজ করতে থাকে। সন্তান না হওয়ার কারণে তারা আমাকে বিভিন্নভাবে প্রায় কথা শুনিয়ে থাকত। বন্দা অপয়া বলে কথা শোনায়ত। মানবতার দিকে তাকিয়ে তাদের মুখে মুখে কথা বলতাম না। সবকিছু নীরবে আমাকে সহ্য করতে হতো। অনেক চিন্তায় পড়ে গেলাম। এখন কি করব আমি? এই মুহূর্তে আমাকে কি করা উচিত? মাঝে মধ্যে মনের অবস্থা এমন খারাপ হতো যে মন চাইতো আমি কারো সহায়তা নিয়ে পরকিয়া করি।
পারবারের সকলের যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। সবচেয়ে বড় কথা হলো, আমার একটা সন্তান দরকার, তাহলে আমার স্বামীর বাড়ির সবাইকে খুশি। কিন্তু সন্তান কিভাবে হবে? আমার স্বামী তো একেবারে খালি বোতল, তার তো কোনো কিছুই নেই। এইসব ভাবতে ভাবতে মন খারাপ করে বসে রইলাম। ঠিক এই মুহূর্তেই পাশের বাড়ির এক চাচি আমাকে বলল, কিরে শিলা, শুনেছি তোর নাকি 4 বছর হয়েছে বিয়ে হয়েছে, কিন্তু তোর তো কোনো বাচ্চা কাচ্চা হয়নি। তাহলে এক কাজ কর, অমুক গ্রামে এক সাধু বাবা আছে, সে নাকি খুব ভালো চিকিৎসা করে। লোক মুখে শুনেছি, যেসব মেয়েদের সন্তান হয় না, এই সাধু বাবা নাকি তাদের খুব ভালো চিকিৎসা করে। মানুষ বলে সে নাকি অনেক বড় সাধক। শুনেছি সে নাকি অনেক ভালো চিকিৎসা করে। শিলা, তোর যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে আমাদের গ্রামের মিনার মার কাছে জিজ্ঞাসা করে দেখিস। তারও বাচ্চা হতো না। তারপর সে সাধু বাবার কাছে গেলে সাধু বাবার চিকিৎসায় বাচ্চা হলো। সে এখন 4 সন্তানের জননী। আমার মনে হয় শিলা, সেখানে গেলে তোর উপকার হবে। চাচিমার কথা শুনে মনে অনেক সাহস পেলাম। মনে মনে স্থির করলাম, কাউকে নিব না, আমি একাই যাব সাধু বাবার কাছে। যে করেই হোক, যেভাবেই হোক, আমার একটি সন্তান প্রয়োজন। সন্তানের জন্য আমার মনের ভেতরটা হাহাকার করছে। আর তাছাড়াও সন্তানের জন্য আমার শ্বশুর শাশুড়ি আমাকে দিনরাতা অনেক কথাবার্তা শোনাচ্ছে, মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে। তাই আমি ভাবলাম, যেভাবেই হোক আমার একটি সন্তান প্রয়োজন। আমার সংসার বাঁচাতে, সংসারের সকলের মুখে হাসি ফুটাতে আমার একটি সন্তান প্রয়োজন। দেখি সাধু বাবার গিয়ে দেখি কোন ফল পাই কিনা। পরের দিন আমি চলে গেলাম সাধু বাবার আস্তানা। সাধু বাবার আস্তানায় গিয়ে দেখি মানুষের অনেক লম্বা সিরিয়াল। সবাই রোগী, অনেকেই অনেক ধরনের সমস্যা নিয়ে সাধু বাবার কাছে এসেছেন। আমিও গিয়ে লাইনে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে আমার ডাক পড়ল। আমি সাধু বাবার এখানে গেলাম। সাধু বাবা আমাকে বলল, এদিকে আসো মা। কি নাম তোমার? কি সমস্যা তোমার? আমি বললাম, সাধু বাবা, আমার নাম শারমিন নাহার শিলা। আমার বিয়ে হয়েছে 4 বছর হয়ে, কিন্তু আমার এখনো কোনো সন্তান হয় নাই। বাবা, আমার একটি সন্তান খুবই প্রয়োজন। একটি মাত্র সন্তানের জন্য আমার স্বামীর সংসার প্রায় ভেঙে যাবার অবস্থা হলো। বাবা, আমাকে ভালো করে চিকিৎসা করে দেন, যাতে আমার উদ্দেশ্য সফল হয়। সাধু বাবা আমাকে বলল, মা, তোমার স্বামীর সাথে কি ঠিকঠাক মতো হয়? আমি বললাম, সাধু বাবা, কি বলবো, শর্মের কথা। আসলে সে অনেকহীন, যে কারণে আমার কিছুই হয় না। এখন আমার শাশুড়ি মা আমাকে খুব নেগেটিভ মনে করছে, আমার সাথে খুব ইশার দিয়ে কথা বলে। বাবা, আপনিই বলেন এখন আমি কি করব? তারপর সাধু বাবা আমাকে বলল, মা দেখো, বাচ্চা দেওয়া এবং নেওয়ার মালিক আল্লাহ। আমি বরঞ্চ একটু চেষ্টা করে তোমাকে চিকিৎসা করে দেখতে পারি। সাধু বাবা কিছুক্ষণ অপেক্ষা করে আমার দিকে কি যেন পড়ে আমাকে একটি ফু দিল। ফু দেওয়ার পর সাধু বাবা হঠাৎ করে আমাকে বলতে লাগল, মা, আমি তোমাকে যা বলবো তুমি কি তাই করতে পারবে? তাহলে তোমার উদ্দেশ্য সফল হবে ইনশা আল্লাহ। আমি বললাম, আমাকে কি করতে হবে সাধু বাবা? তখন সাধু বাবা বলল, যদি তুমি আমার কথা রাখতে পারো তাহলে তোমার উদ্দেশ্য সফল হবে। আমি বললাম, সাধু বাবা, যত কঠিন কিছুই হোক আমাকে তা পারতে হবে। যেভাবেই হোক আমাকে উদ্দেশ্য সফল করতে হবে, কারণ আমার একটি সন্তান প্রয়োজন। পৃথিবীতে আমার এবং আমার স্বামীর কোনো কিছুর অভাব নেই, কিন্তু অভাব শুধু সন্তানের। তারপর সাধু বাবা বলল, মারে, তুমি অনেক ঘোরাঘুরি করে যখন যখন ব্যর্থ হয়েছ, তোমার কোনো কিছুতেই উদ্দেশ্য সফল হচ্ছে না। তোমার স্বামী তোমার উদ্দেশ্য সফল করতে পারছে না। সেই দুঃখ, সেই কষ্ট তুমি কাউকে বলতেও পারছো না, যার ফলে এত বছর হয়েছে তোমার বিয়ে হয়েছে, এখনো তোমার শ্বশুর শাশুড়ি নাতি নাতনির মুখ দেখতে পারছে না। সেক্ষেত্রে তোমাকে আমি হেল্প করতে পারি। সেক্ষেত্রে তোমাকে আমার সাথে ভিন্ন কিছু করতে হবে। বুঝতেই পারছো কি বলছি আমি? তবে আমি এতটুকু আশ্বাস তোমার দিতে পারি, যদি তুমি আমার এখানে থেকে চিকিৎসা নাও, তাহলে আমি আশা করি তোমার উদ্দেশ্য সফল হবে এবং তোমার মনের আশা পূর্ণ হবে।
কারণ এর আগেও আমি তোমার মতো আরও অনেক মহিলার এভাবে চিকিৎসা দিয়ে তাদের মনের আশা পূর্ণ করেছি। এই চিকিৎসা একদম পরীক্ষিত। আশা করি তোমারও মনের আশা পূর্ণ হবে। তবে মা, তোমাকে আমি ফ্রি মনে করে কথাগুলো বলেছি তোমাদের মতো মেয়েদের মনের দুঃখ বোঝার জন্য। আমি এই চিকিৎসা দিয়ে থাকি। এখন তুমি যদি আমার চিকিৎসা নিতে চাও তাহলে আগামী শুক্রবার আমি যেখানে বলবো তুমি সেখানে চলে আসবা এবং সেখানেই পরীক্ষা নিরীক্ষা করে তোমাকে সুচিকিৎসা দেওয়া হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে সাধু বাবা। তারপর সাধু বাবা আমাকে একটি রুমে নিয়ে এমনভাবে চিকিৎসা করে দিল যে চিকিৎসার ফলে আমার কাছে মনে হয়েছিল আমার উদ্দেশ্য সফল হবে। সেদিন সাধু বাবার নিকট থেকে চিকিৎসা নিয়ে আমি চলে আসলাম। তারপর আমি অপেক্ষা করতে থাকলাম আমার উদ্দেশ্য পূরণের জন্য। অবশেষে 3 মাস পর আমি বুঝতে পারলাম আমার উদ্দেশ্য পূর্ণ হতে চলেছে। সেদিন আমার খুব খুশি লাগছিল। খুশির অতিশয্যায় আমি সাধু বাবার জন্য মিষ্টি নিয়ে গেলাম এবং সাধু বাবাকে খাইয়ে দিলাম। সাধু বাবা মিষ্টি খেয়ে অনেক খুশি হল। তারপর সাধু বাবা আমাকে বলল, এরপর তোমার যদি আরও চিকিৎসার প্রয়োজন হয় তাহলে আমার কাছে চলে আসবা। আমি বললাম, ঠিক আছে সাধু বাবা। এভাবে একে একে করে আমি আমার শ্বশুর শাশুড়িকে একটি নয়, দুটি নয়, 6টি নাতি নাতনি উপহার দিয়েছিলাম। পরিশেষে বন্ধুরা, আমি একটি কথাই বলবো, এই জগতে সন্তানের খবর একমাত্র মা জানে। আর সম্মানিত শাশুড়িদেরকে বলবো, আপনারা যে এত নাতি নাতনির মুখ দেখতে চান, সবার আগে ভেবে দেখবেন কার সমস্যা। কোনো কিছু না ভেবেই অন্যায়ভাবে আপনারা যে আপনাদের ছেলের বউয়ের সাথে দুর্ব্যবহার করেন, অনেক অকথ্য ভাষায় কথা বলেন, যার ফলে আপনাদের বউমারা আড়ালে আপটালে এমন কিছু করে বসে যা আপনারা কখনো কল্পনাও করতে পারেন না। তাই আমি বলবো, আসুন আমরা সচেতন হই, তাহলে আমাদের ঘরের বউমারা আর এমন কিছু করবে না যা আমাদের সমাজের ভারসাম্য নষ্ট হয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।